এটা আমাদের 2100 নম্বরের স্টাফিং প্যাটার্নে ফাজিল, যেটা ডিগ্রি পর্যায়ের মানে, এইটাতে দেখা যায় যে আমাদের শিক্ষক মাত্র পায় উচ্চ মাধ্যমিক স্তরের উপর স্তরে মাত্র 4 জন। এখানে 2100 নম্বর পড়ানোর জন্য 4 জন টিচারদের আমাদের একটু কষ্ট হয়ে যায়, শিক্ষার যথার্থ মান পাওয়া যায় না। শিক্ষকরা গ্রামের স্কুলে বা একটু রিমোটে যেতে চান না, থাকতে চান না, এটা অনেক পুরনো অভিযোগ। কোন শিক্ষক কি এ বিষয়ে কিছু বলতে চান? ডর অ্যালাউন্স বলে একটা অ্যালাউন্স যদি চালু করতে হয় তো অনেক শিক্ষকই সেখানে যেতে পারত এবং যেত। অনেক স্কুলে প্রধান শিক্ষক নেই। রাজশাহীর অবস্থা কি? আমাদের মহানগরে 7টি প্রাথমিক বিদ্যালয় আছে, তার মধ্যে 2টা প্রধান শিক্ষক নাই। একটা হলো কাশিয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, আর দরগাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। যে আমার রিটায়ার্ড হতে আর মাত্র কয়েক বছর, কিন্তু আমি দেখছি আমার সাথে অনেক সহকর্মী আছেন যারা প্রধান শিক্ষক হিসাবে দৃঢ় পদক্ষেপ নিতে পারবেন এবং শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ রাখতে পারবেন, কিন্তু তারা দীর্ঘদিন যাবৎ চাকরি করে যাচ্ছে একই পদে। সেখানে কিভাবে তারা উৎসাহিত হবে এবং অভিজ্ঞ ভালো শিক্ষক প্রধান শিক্ষক হিসেবে পাবে, এই ব্যবস্থা নেই। যারা দীর্ঘদিন ধরে চাকরি করেন সেই জায়গার শিক্ষকরা এটা প্রত্যাশা করে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার হবেন, হেডমাস্টার। এই সুযোগটা বোধহয় সিস্টেমেটিকই একটু সমস্যা আছে। তা আমার মনে হয় আমরা যদি দৃষ্টি দেই যে যারা অ্যাসিস্ট্যান্ট 15 বছর বা 20 বছর হলো অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার অথবা অ্যাসিস্ট্যান্ট টিচার, তাদের অভিজ্ঞতা দেখে একটা বাছাই কমিটির মাধ্যমে এদেরকে হেডমাস্টার নিয়োগ দিলে আমার মনে হয় তাদের যে সুপ্ত যে চিন্তা চেতনা, এটা বহিঃপ্রকাশ করলে এই স্কুলগুলো চলবে। দীর্ঘ 28 বছর পর প্রমোশন হয়েছে গত ডিসেম্বর মাসে, কিন্তু আমাদের যে সিলটা করা হয়েছে ওখানে প্রত্যেকেই সহকারী শিক্ষকও প্রমোশন হয়েছে 450 জন, আর 64টা বিদ্যালয়তে সহকারী জেলা শিক্ষা পরিষদ প্রমোশন হয়েছে। কিন্তু আমাদের প্রত্যেককে চলতি দায়িত্ব লিখতে হচ্ছে, মানে দীর্ঘ সময় পর যে প্রমোশন হয়েছে তারপরে চলতি দায়িত্ব লিখতে হয়েছে। এখানে আমাদের যখন সিলটিল মারে তখন আমাদের খুব কষ্ট লাগে। বড়ই কঠিন। 10 সালের যে বাজেট 1:35 জন হবে ছাত্র শিক্ষক, সেখানে আমাদের 1:60 জন আছে। আমাদের টিচারের দরকার, সেকশন বাড়ানোর দরকার। এবার আমি সরাসরি শিক্ষার্থীদের কাছে চলে যাব। বিজ্ঞান শিক্ষায় অনেক স্কুল, বিশেষ করে মফস্বল স্কুলগুলো পিছিয়ে, অভিযোগটা অনেক দিনের। বিজ্ঞান শিক্ষার অবস্থা কি? তোমরা তো শহরে, তারপরে তোমাদের কাছেই জানতে চাই। আমার এক ফ্রেন্ড আছে যে হচ্ছে সিটির একটু বর্ডার লাইনের স্কুলে পড়ে, সে জানেও না যে বিজ্ঞান মেলার হচ্ছে। এখানে হয়তো প্রচারটা কম হয় এবং তাদেরকে যে বিজ্ঞানের যে বাজেটটা থাকে তারা হয়তো সেটা পায় না যে প্রজেক্ট তৈরি করবে এই ধরনের কিছু। এই ব্যাপারে কোনো ব্যবস্থা নিলে আমি মনে করি ভালো হয়। আমাদের যে ব্যবহারিক বিজ্ঞানাগার গুলো আছে সেগুলোর যে উপকরণগুলো যে আরো যে মডিফাই করা উচিত বা আনা উচিত, সেই ক্ষেত্রে বাজেটটা ঠিক মতো আসছে কিনা বা আসার পরেও সেই জায়গায় কোনো ঘাটতি থাকছে কিনা, এই ব্যাপারে কোনো কমিটি তদন্ত করছে কিনা, সেটা কিন্তু আমরা দেখতে পাই না। এই কারণে কিন্তু আমরা যারা ভালো ভালো স্কুলে এখন পড়ছি তাদের ব্যবহারিক বিজ্ঞানাগারের অবস্থা এরকম, মাকড়সা ঘুরে বেড়াচ্ছে বা টেস্ট টিউব ভেঙে গেছে। যেহেতু আমাদের মহানগরীতে এই অবস্থা, সেহেতু আমাদের গ্রাম পর্যায়ে আরো খারাপ অবস্থান মনে করি। মাল্টিমিডিয়া কোনো বোর্ড আমাদের স্কুলে নাই এবং মাল্টিমিডিয়া প্রজেক্টরের কোনো ধারণা আমাদের মধ্যে এখনো সুস্পষ্টভাবে আসেনি, এবং মাল্টিমিডিয়া যে মেশিন আছে সে মেশিনও আজ ডেভেলপ না। যখন বিজ্ঞান মেলা সম্পর্কে একটা আমাদের বলা হয় তো অনেকের মাথায় অনেক ধরনের উদ্ভাবনী চিন্তা আসে, কিন্তু একটা বাজেটের অভাবে সে উদ্ভাবনী চিন্তাকে সে বাস্তবে রূপ দিতে পারে না, ফলে হয়তো অনেক প্রযুক্তি আমাদের দেশে উদ্ভাবিত হতে পারছে না। তো এই ক্ষেত্রে একটা যদি বাজেট আনা যায়, সেক্ষেত্রে আমাদের দেশে আরো অনেক উন্নত প্রযুক্তি আমাদের শিক্ষার্থীরা তৈরি করতে পারতো। খুব ভালো সাজেশন। আমাদের দেশে দেখা যাচ্ছে যে বিভিন্ন বড় বড় জায়গা, সেখানে বাংলাদেশের ইঞ্জিনিয়ার কেন নাই? চীন থেকে, জাপান থেকে, আমেরিকা থেকে কেন ইঞ্জিনিয়ার নিয়ে আসা হচ্ছে? এই জন্য আমার উপযুক্ত দাবি থাকবে, যে ছাত্র বড় হয়ে বিজ্ঞানী হতে যাচ্ছে অথবা ডক্টর হতে যাচ্ছে বা যে বিষয়ে যেটা হতে যাচ্ছে, তাকে সে বিষয়ে গুরুত্ব সহকারে দেখা হোক এবং সে বিষয়ে কাজ করা হোক। তাহলে মনে হচ্ছে আমাদের দেশকে শিক্ষা ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাবে। স্যার, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে একটা মাত্র আইসিটি ল্যাব, আমাদের স্কুল এবং কলেজ মিলে প্রায় 1200 স্টুডেন্ট। এই 1200 স্টুডেন্ট একটা ল্যাবে আমাদের কাজ করা সম্ভব হয় না। আমাদের স্কুলে একটা বিজ্ঞানগার আছে, কিন্তু বিজ্ঞানগারটা এখন আপাতত তালাবদ্ধ, কারণ সেখানে কোনো কাজকর্ম হয় না। আমাদের সায়েন্সের অনেক অবনতি। সায়েন্সের যে টিচার আছেন উনি সায়েন্সের টিচার না। ভালো একটা কথা। বিজ্ঞান শিক্ষক আছে কোন কোন স্কুলে? একটু হাত তুলো তো।
ল্যাবরেটরি আছে কোন কোন স্কুলে? আমাদের ইন্টারমিডিয়েটে কোনো বোর্ড বই নাই, ফলে আমাদের 4-5টা টিচারদের বই পড়তে হচ্ছে, ফলে সেটা আমাদের ব্রেনে অনেক ক্ষতি করছে। কারণ আমরা যে কোনো একটাও যদি বোর্ড বই থাকে তাহলে সেটা পড়ে আমরা পরবর্তীতে এগোতে পারবো। আমাদের প্রয়োজন সম্মত শ্রেণীকক্ষ নেই, যার কারণে আমরা অনেক সময় ক্লাসই করতে পারি না। 60 জন শিক্ষার্থী যখন কম্পিউটার ল্যাবে আমরা ক্লাস করতে যাই, তখন 5টা কম্পিউটারে বেশিরভাগ শিক্ষার্থী সেখানে কিছু কাজ করতে পারে না। আমাদের বিজ্ঞান বিভাগে শিক্ষক, জীববিজ্ঞান বিভাগে আমাদের মাত্র 1 জন শিক্ষক, আর পদার্থ বিজ্ঞান এবং রসায়ন বিজ্ঞান এই 2টি বিভাগে আমাদের কোনো শিক্ষকই নাই আমাদের ল্যাবরেটরি স্কুলে। আমরা মাদ্রাসার শিক্ষার্থী হিসাবে আমাদের বিজ্ঞানাগার এবং আমাদের ল্যাবরেটরি ল্যাব দুইটা আমাদের ভালো উন্নত চাচ্ছি। টেকসই উন্নয়নের শিক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে। বিশেষজ্ঞদের মতে জিডিপির মোট 6% বিনিয়োগ এখানে শিক্ষা খাতে বরাদ্দ করতে হবে, কিন্তু যতটুকু বরাদ্দ করা হয়েছিল বা ব্যয় করা হয়েছিল তাও সেটুকুতেও শিক্ষা উন্নয়ন খাতে ব্যয় করা হয় নাই, বরং আরো শিক্ষার বাইরের খাতেও ব্যয় করা হয়েছে। শিক্ষার বিনিয়োগ বাড়ায় এবং সেই শিক্ষার উন্নয়ন ক্ষেত্রে যেন এটা ব্যয় করা হয়। যেখানে প্রত্যেকটা জেলায় কিছুক্ষণ পরপরই সরকারি স্কুল, সরকারি কলেজ, সেখানে 64টি জেলার একটি বাংলাদেশের মাত্র 3টি সরকারি মাদ্রাসা। তাই আমি একজন মাদ্রাসার স্টুডেন্ট হিসেবে দাবি রাখতে চাই যে অনেক মাদ্রাসাকে সরকারি করা হোক। আমার দ্বিতীয় মতামতটি হচ্ছে, যে কোনো বাজেটের আগে তো সরকারিদেরই নাম আসে, কিন্তু আমরা মাদ্রাসার স্টুডেন্ট যেহেতু কিন্তু সরকারি প্রতিষ্ঠানের না, সেই হিসেবে আমরা এদিক দিয়ে অনেক পিছিয়ে পড়ছি। উপবৃত্তির বিষয়টা, এটা যেমন জেনারেল লাইনে মাধ্যমিক পর্যায়ের ছাত্রছাত্রীরাও পেয়ে থাকে, কিন্তু মাদ্রাসা লাইনে এটা উচ্চ মাধ্যমিক পর্যায়ে দেওয়া হয়, মাধ্যমিক পর্যায়ে কোনো উপবৃত্তি দেওয়া হয় না, না ছাত্রদের না ছাত্রীদের। তাই আমি একটু সকলের কাছে একটু বিনীত আবেদন জানাবো যেন 17-18 অর্থ বছরে যেন একটু মাদ্রাসার স্টুডেন্টদের এই বিষয়টার প্রতি দেখা হয়। যে আমাদেরকে যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যে শিক্ষাটা দিবে তেমন কোনো টিচার নাই, অন্য সাবজেক্টের টিচার আমাদেরকে শিখাচ্ছেন। এখন দেখা যাচ্ছে বিজ্ঞান বিভাগে তো অনেকেই পড়ছে, কিন্তু কয়জন ডাক্তার আর ইঞ্জিনিয়ার হতে পারছে? এর কারণ হতে পারছে না আমাদের প্র্যাকটিক্যালের অভাব। যদি আমাদেরকে হাতে কলমে কাজটা ভালো করে করানো হয় তাহলে দেখা যাচ্ছে অনেকে ভালো কিছু করতে পারবে। আগে দেখা যাচ্ছে আমরা 6টা সৃজনশীল প্রশ্নের উত্তর দিতাম 2 ঘন্টা 10 মিনিটে, কিন্তু এখন 60টা প্রশ্নের উত্তর দিচ্ছি 2 ঘন্টা 10 মিনিটেই আছে আমাদের সময়। 1 মিনিটও বাড়ানো হয়নি সময়, যার ফলে আমাদের পুরোপুরি উত্তর দেওয়া সম্ভব হচ্ছে না। যদি আমরা লক্ষ্য করি, দেখা যায় আমাদের স্কুলে গত 15 বছরে অনেক স্টুডেন্ট বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ প্রায় 3 থেকে 4 গুণ বৃদ্ধি পেয়েছে, বাট আমাদের স্কুলে কোনো অবকাঠামোগত উন্নয়ন হয়নি। তো আমি চাই যে আমাদের স্কুলেও সরকার থেকে অবকাঠামোগত উন্নয়ন হোক। মাল্টিমিডিয়া শ্রেণীকক্ষ নেই কোন কোন স্কুলে? হাত তোলো। আমাদের দেশে চারু ও কারুকলার অনেক গুরুত্ব রয়েছে, কিন্তু আমাদের স্কুলে চারু ও কারুকলার জন্য কোনো নির্দিষ্ট শিক্ষক নেই। ধন্যবাদ। এবার আমি একটা অন্য প্রসঙ্গে যাচ্ছি। এখানে যারা আছো তাদের মধ্যে কে কে কোচিং করো না? হাত তোলো। কে কে কোচিং করো না? যারা যারা কোচিং করো তারা হাত তোলো। এবার একজন বলো কেন কোচিং করো? বোর্ড বইয়ের পাঠ্য বইটা পড়ি, সেখানে আমাদেরকে পড়ে পড়ে যেসব ইম্পর্টেন্ট লাইনগুলো থাকে সেগুলো খুঁজে বের করতে হয়, কিন্তু কোচিং এর শীট গুলো পড়লে আমরা খুব তাড়াতাড়ি আর ইজিলি সব গুরুত্বপূর্ণ বিষয়গুলো পেয়ে যাই। এছাড়াও আমরা স্কুলে একটা বছরে সর্বোচ্চ 3টা পরীক্ষা দিই, কিন্তু কোচিং এ আমাদের সপ্তাহে এবং মাসে পরীক্ষা না হয়, এতে আমাদের রাইটিং স্কিলসটা বৃদ্ধি পায়। এছাড়াও আমাদের যে পরীক্ষার ভীতিতে থাকে সেটাও দূর হয়। গাইড বই ব্যবহার করো কে কে? হাত তুলো। সবাই ব্যবহার করে। একটা বলে স্ট্যাটিস্টিক্স হচ্ছে সিকিউতে এমসিকিউর চেয়ে ভালো রেজাল্ট করেছে। তোমরা ক্যালকুলেশন করবা, ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করবা যে আমরা 60টা যে সিকিউ করেছি সেটা হিসাব করে দেখো, আমার মনে হয় তোমরা হিসাবটা মিলিয়ে নিতে পারবে। প্রাইভেট তো সবাই পড়ে না? প্রাইভেট পড়ো না কি? একটু হাত তোলো তো। তুমি প্রাইভেট পড়ো না কেন মা? আমার আব্বু আম্মু আমাকে পড়ায়। বাবা, ভেরি গুড। তুমি প্রাইভেট পড়ো না কেন মা? আমি প্রাইভেট পড়ি না, কারণ আমাদের স্কুল অনেক ভালো করে পড়ানো হয়, আমি স্কুল থেকে সব পড়া বুঝতে পারি। ভেরি গুড। স্কুলটার নাম কি? রাজশাহী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। বিতর্ক ক্লাব আছে কোন কোন স্কুলে? বিতর্ক ক্লাব
স্কুলের ম্যাগাজিনে লেখালেখি করো কারা কারা? তুমি কি স্কুল ম্যাগাজিনে নিয়মিত লেখালেখি করো? হ্যাঁ। লাস্ট কবে লিখেছিলে? 16 সালে। 16 সালে লিখেছিলে। কি লিখেছিলে? কবিতা। কি কবিতা একটু শোনাবে? বাবা শিখিয়ে দিয়েছে। বাবা লিখে দিয়েছিল। নেক্সট তুমি বলবে। আমি গত 16 সালে ম্যাগাজিনে লেখালেখি শেষবার করেছিলাম। কি করেছিলে বাবু? গল্প। কি গল্প লিখেছিলে? কথা। আচ্ছা, 17-18 অর্থ বছরে যে বাজেট আসছে, যে বাজেটে কি চাচ্ছ তোমরা? শীঘ্রই আমাদের দেশটা মধ্যমায়ের দেশে রূপান্তরিত হবে। সেক্ষেত্রে আমাদের দেশে যে হাজার হাজার ইউসেফ স্কুলগুলো আছে সেগুলো তো উত্তোলিত হয়ে যাবে। তখন হাজার হাজার গরিব শিক্ষার্থী এবং এতগুলো শিক্ষকের কর্মসংস্থান, সেই বিষয়ে কি সরকারের কোনো বাজেটে বৃদ্ধি বা এক্ষেত্রে কোনো পদক্ষেপ আছে কিনা? ভেরি গুড। আমাদের স্কুলে যে কম্পিউটার গুলো আছে তার ভেতরে সবগুলো কম্পিউটার কাজ করে তাও না, আবার খুব কম কাজ করে তাও না। এরকম আমি চাই আমাদের স্কুলের বিভিন্ন ধরনের অবকাঠামোগত উন্নয়নের ভিতরে আমাদের বিশেষ করে সায়েন্স মূলক যে কাজ সেগুলোর উন্নতি হোক। ধন্যবাদ। আমি একটু অন্য প্রসঙ্গে বলতে চাই যে আমাদের বিশেষ করে সরকারি আর বেসরকারিদের অন্য চোখে দেখা হয়। কেন এই অন্য চোখে দেখা? বেসরকারি স্কুল কলেজ থেকে কি ডাক্তার ইঞ্জিনিয়ার হয় না? শুধু সরকারি কলেজ থেকে কি ডাক্তার ইঞ্জিনিয়ার হয়? আমাদের সকলকে স্কুল এন্ড কলেজকে জাতীয়করণ করার আমি প্রস্তাব দিচ্ছি। ধন্যবাদ। আমাদের স্কুলের টিচারের খুব সংকট আছে, বিশেষ করে তথ্য প্রযুক্তি ইয়াতে, এবং আমাদের এই স্কুলে কমন রুমের তেমন একটা ব্যবস্থা নাই এবং প্রজেক্টর ল্যাবেরও তেমন একটা সুব্যবস্থা নাই। আমি চাচ্ছি যে আমাদের এই বাজেট এগুলা খাতে ব্যবহার করা হোক। আমাদের প্রাথমিক বিদ্যালয়গুলো শুরু হয় 9টা 15 থেকে এবং শেষ হয় বিকাল 4টা 15-তে। আমাদের প্রাইমারি সেকশনগুলোতে কোনো সরকারি হালকা নাস্তার ব্যবস্থা নাই। শিক্ষা মন্ত্রণালয়ের কাছে দাবি জানাচ্ছে আমাদের যেন হালকা নাস্তার ব্যবস্থা করা হয়। আমি বলতে চাই যে সামনের বাজেটে যেন আমাদের স্কুলে উপবৃত্তির একটি ব্যবস্থা করে দেওয়া হয়। আইসিটি বিষয়ক যে একজন দক্ষ শিক্ষক থাকবেন বা বিজ্ঞানের বিভিন্ন বিষয়ের জন্য আমরা যদি অনেক বেশি জানতে চাই, সেক্ষেত্রে আমাদের ওই সাবজেক্টেই পড়াশোনা করেছেন এমন একজন দক্ষ শিক্ষকের প্রয়োজন হয়। 2017-18 বাজেটে এই বিষয়টি যেন গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়, তার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। 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 শিক্ষকের একটি চরম সংকট রয়েছে। একটা আমলাতান্ত্রিক জটিলতায় একটা শিক্ষক নিয়োগ 2 বছর 2.5 বছর ঝুলে থাকে। এটা অতি শীঘ্রই এটা নিয়োগ দেওয়া হোক এবং এই শিক্ষক নিয়োগের ব্যাপারে বাজেটে একটি সুনির্দিষ্ট বরাদ্দ রাখা হোক। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ। এরপরে বলবেন গণস্বাক্ষরতা অভিযানের মোস্তাফিজুর রহমান সাহেব। বাচ্চাগুলো যে দাবি তুলেছে তার সাথে একেবারেই একমত। গত 1 বছর ধরে একটি কথা শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে গেছে, সেটি হলো শিক্ষা ক্ষেত্রে বাজেট মানে ড্রামাটিক্যালি বেড়ে গেছে, নাটকীয়ভাবে অনেক বেড়ে গেছে। আমি এই কথাটুকুই বলতে চাই। আমরা দেখেছিলাম গত বছর শিক্ষা খাতে 36,000 কোটি টাকা থেকে 39,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। একই সাথে 13,000 কোটি টাকা বেড়েছিল। আমরা সাধুবাদ জানাই গভর্নমেন্টকে যে এই টাকা বেড়েছে, কিন্তু এর পিছনে কারণটি কি ছিল? আমরা সপ্তম এবং অষ্টম পে স্কেলের যদি ডিফারেন্সটা দেখি, শুধু যদি আমি হাই স্কুল, বেসরকারি হাই স্কুল, বেসরকারি কলেজ এবং বেসরকারি মাদ্রাসা ধরি, তাহলে এখানে শিক্ষক কর্মকর্তা কর্মচারী মিলে 4,77,221 জন লোক রয়েছেন যারা এই পেশার সঙ্গে যুক্ত। এবং শুধু এদের যে সপ্তম এবং অষ্টম পে স্কেলের জন্য যে ব্যবধান বা যে বেতনের দরকার, সেটি হচ্ছে 7,195 কোটি টাকা। আমি এখন সরকারি কলেজ, সরকারি ইউনিভার্সিটি যেগুলো রয়েছে সেগুলোতে পড়ে আস। তাহলে প্রকৃত অর্থে আমরা যদি দেখি, আজকে যে সংকটটি দেখছি, শিক্ষার যে বাজেট বেড়েছে সেটি কিন্তু শিক্ষকদের যে বেতনের ডিফারেন্স হয়েছে সপ্তম অষ্টম পে স্কেলে, সেই জায়গার ঘাটতি পুষিয়ে নেওয়া হয়েছে। প্রকৃত অর্থে কোয়ালিটি এডুকেশন, মানসম্মত শিক্ষার জন্য যে মানসম্মত শিক্ষক, মানসম্মত শিক্ষক ম্যাটেরিয়াল, সে জায়গার জন্য সেভাবে কোনো বরাদ্দ বাড়ে নাই। যেটি মোদ্দা কথা, শিক্ষা ক্ষেত্রে ইউনেস্কো এবং আমরা যদি ইনচন ডিক্লারেশন ধরি, সেই ডিক্লারেশন অনুযায়ী আমাদের শিক্ষা খাতে মোট বাজেটের ন্যূনতম 20% আমাদেরকে বরাদ্দ করতে হবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। এরপর কথা বলবেন শহীদ মামুন মাহমুদ, পুলিশ লাইন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জনাব গোলাম মাওলা। বিজ্ঞান শিক্ষার জন্য বরাদ্দ দেওয়া হোক, জনবল কাঠামোতে বরাদ্দ দেওয়া হোক, শিক্ষকদের প্রশিক্ষণ খাতে বাজেট বরাদ্দ দেওয়া হোক। প্রশিক্ষণ হচ্ছে না। বাচ্চাদের স্কুলে, আমাদের বেসরকারি স্কুলে মিড ডে চালু করা হোক। আর সব শেষে যেটা বলতে চাই, শিক্ষা ক্ষেত্রে বাজেটটি শিক্ষা বান্ধব বাজেট বরাদ্দ দেওয়া হোক। থ্যাংক ইউ। ধন্যবাদ। সব শেষে কথা বলবেন আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান জনাব মোহাম্মদ আলী সরকার। আপনারা জেনেছেন হয়তো বাংলাদেশে শিক্ষা বাজেট সবচাইতে বেশি। আমার গত বছর
যে শিক্ষা বাজেট ছিল 15.3%। সব বাজেটের থেকে বেশি থাকা সত্ত্বেও আমরা অনেক অসুবিধা বা অনেক স্কুলগুলোকে আমরা কভার করতে পারিনি বা তাদের অনেক অসুবিধার সম্মুখীন হচ্ছে। আজকের যে সমস্ত আলোচনা হয়েছে এটা শিক্ষা মন্ত্রণালয় অবহিত হবেন এবং জননীতি অবহিত হবেন এবং ইনশাআল্লাহ অতি সত্বর টিফিনটা সারা বাংলাদেশের প্রতিটি স্কুল যেন পায় তার ব্যবস্থা করবেন। আমি আশা করি আজকের যে আলোচনা অবশ্যই চ্যানেল আইয়ের মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয় এবং জননীতি শেখ হাসিনা শুনবেন, জানবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন এবং ইনশাআল্লাহ আগামী বছরের মধ্যেই আমার মনে এগুলো সমাধান হয়ে যাবে। যেমন আমি এই 15-20 দিনের 300 স্কুল ভেঙে গেছে, ফেটে গেছে, ঠিক করতে পারে না, সেগুলো উদ্যোগ গ্রহণ করেছে। আগামী 15-20 দিনের মধ্যে সেগুলো কাজ শুরু হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। ইনশাআল্লাহ সবকিছু সমাধান হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ মঞ্চে উপবিষ্ট সুধীজনকে, ধন্যবাদ শিক্ষক মন্ডলী, বিভিন্ন প্রতিনিধিরা এখানে এসছেন, অভিভাবক এসছেন, শিক্ষার্থীরা এসছেন। আমরা আশা করব যে আগামী বাজেটে শিক্ষার্থীদের শিক্ষকদের চাওয়া পাওয়ার বিষয়গুলো প্রতিফলিত হবে। আমাদের আগামী শিক্ষা বাজেট বাংলাদেশের আরেকটা প্রত্যন্ত এলাকা নোয়াখালীর সুবর্ণচরে। সে পর্যন্ত আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা। ভালো থাকবেন। খোদা হাফেজ।